অভিষেক ব্যানার্জি যখন পোস্ট ভাইরাল করছেন দক্ষিণ ২৪ পরগনার স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন সি মুরুগান, যাকে নিয়ে আমি একটাই কমেন্ট করি যে উনি তগড়া কাজ করেছেন, না কাউকে ভয় পেয়েছেন, না কারো থ্রেটকে তোয়াক্কা পর্যন্ত করেছেন। নিজের মতো করে একের পর এক জায়গা যেখানে হিয়ারিং চলেছে, গাড়িতে আঘাত করার পরেও বুঝতে পারছেন যে কারা সি মুরুগানের গাড়ি ভেঙেছিলেন, লক ভেঙেছিলেন, তারপরেও তিনি কিন্তু নিজের কাজ করে চলেছেন। সেই আইএএস অফিসারকে বদনাম করার জন্য অভিষেক ব্যানার্জি একটি চ্যাট ভাইরাল করেন। চ্যাটটি ভাইরাল করার পর ভীষণ বড় বড় বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে বোঝান যে ইনি নাকি একটি বিরাট তথ্য ফাঁস করে দিলেন, যে তথ্যের তাগিদে এইবার তৃণমূল কংগ্রেস 5 জন প্রতিনিধিকে নিয়ে কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ করবে যে সুপ্রিম কোর্টের অর্ডারকে নাকি বুড়ো আঙুল দেখিয়ে ওপেন টার্গেট করে নাম বাদ দেওয়ার কাজ চলছে। তার আগে আমি একবার একটি চ্যাট তুলে ধরি যেখানে এরকম অ্যালিগেশনস লাগানো হয়েছে না যে বাপরে, মানে বিরাট বিরাট তথ্য নাকি অভিষেক ব্যানার্জি ফাঁস করে দিয়েছেন। দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সবটা পড়ার দরকার নেই, একটু নিচের দিকে আসুন যেখানে স্পেশাল রোল অবজারভার সি মুরুগানের কথা বলা হয়েছে। লেখা রয়েছে, স্পেশাল রোল অবজারভার সি মুরুগান হোয়াটসঅ্যাপে বেআইনিভাবে নির্দেশ পাঠিয়ে এসআইআর তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হবে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। প্রত্যেক জেলায় আলাদা আলাদা রোল অবজারভার থাকার কথা এবং তাদের নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে এই আইডিগুলি জেলার বাইরে, বিশেষ করে কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকে লগ ইন করা হচ্ছে। এভাবে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নির্দিষ্ট সম্প্রদায় করে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে একটি হালকা করে দাঙ্গা হয়ে যাক। আর এই কথাটি কি বললেন এখানে, যে একটি আইডি পাসওয়ার্ড থাকে, লগ ইন থাকে, ডিজিটাল জালিয়াতি করা হচ্ছে। অথচ স্ক্রিনশট দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আজকাল আমরা প্রত্যেকেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে থাকি। পরিষ্কার লেখা রয়েছে যে দেখুন এখানে 51 জন মতো মেম্বার, যেখানে অনলাইন এই শব্দটি লেখা রয়েছে। আমি একটি দাঁড়ান, এক মিনিট আমি ওপেন করে দেখাই একটা। ইয়েস, এখানে দেখুন লেখা রয়েছে ইআরএমও সাউথ 24 পরগনা অনলাইন 51। তার মানে বোঝা যাচ্ছে 51 জন রয়েছেন এই গ্রুপে। এটা ইআরএমও অর্থাৎ ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার, যাদেরকে কেন্দ্রীয় যারা কাজ করে থাকেন, কেন্দ্রীয় সরকারের অধীনে যারা নথি যাচাইয়ের কাজ করছেন জেলায় জেলায়, আর এই যে সুপার চেকিং এখন চলছে, তাদেরই একটি গ্রুপ, যে গ্রুপে নিজে রয়েছেন সি মুরুগান। এখানে বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হচ্ছে মাইক্রো অবজারভারদের দ্বারা যে স্যার এরকম ডকুমেন্ট পেলে আমরা কি করব, স্যার এইটা পেলে আমরা কি করব। তো তারই অ্যান্সারে এখানে সি মুরুগান অ্যান্সার পর্যন্ত দিয়েছেন। টাইম আমি নষ্ট করবো না, কারণ এনাদের কাজই হচ্ছে টাইম নষ্ট করা। আমি একটি চ্যাট তুলে ধরে দেখাই। এখানে জাস্ট একটা কথা লেখা রয়েছে যে রিসিভড ফার্দার ক্ল্যারিফিকেশন অন দিস ইস্যু। কি বিষয় নিয়ে তারও ডিটেলস এখানে লেখা রয়েছে যে বার্থ সার্টিফিকেট যেটা নাকি পঞ্চায়েত থেকে ইস্যু করা হচ্ছে, সেটাকে নিয়ে একটি ইনকোয়ারি করা ছিল, সেটাকে নিয়ে সি মুরুগানকে একজন মাইক্রো অবজারভার কোয়েশ্চেন করেছেন। সেটাকে নিয়ে সি মুরুগান রিপ্লাই দিচ্ছেন যে if the registration of birth happens within 30 days, Panchayat can issue birth certificate. If more than 30 days, DM authorized executive magistrate will issue. পরিষ্কার ভাষায় বলা হচ্ছে যে এই যে পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছিল, স্যার আমরা ওটাকে কি করবো, ওটা কি অ্যাকসেপ্ট করবো? কারণ ভুরি বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছিল, এবার নথি যাচাই চলছে। তো সেখানে সি মুরুগান বললেন যদি সেই বার্থ সার্টিফিকেট জন্মের 30 দিনের মধ্যে পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় তাহলে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, আর যদি 30 দিন পার হয়ে গিয়ে থাকে আর ডিএম অথরাইজড থেকে থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। ভাই এখানে তো নর্মাল ইনকোয়ারি চলছে, এখানে এমন আকাশ পাহাড় বিরাট কিছু পাস করে দিল তৃণমূল কংগ্রেস, বুঝিয়ে দিল যে আমরা ধরে ফেললাম কি, নাথিং। নেক্সট যদি আপনারা যান, সেম কোয়েশ্চেন এখানে, অল দ্য ERMOs আর রিকোয়েস্টেড টু ফলো অনলি দিস গাইডলাইন ফর পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এখানে পুরো লেখা রয়েছে যে আপনারা কি কি ডকুমেন্ট কিভাবে ভেরিফাই করবেন, কি করবেন, এর বাইরে কিছু নেই। অভিষেক ব্যানার্জি বিরাট অ্যালিগেশনস লাগিয়ে দিলেন যে আমি ধরে ফেলেছি, সি মুরুগানকে পুরো বদনাম করেছেন দেবো। কথাটি সামনে আসতেই, পোস্ট করতেই উইদিন 30 মিনিটস ইলেকশন কমিশন বুঝিয়ে দিলেন যে উনি কেমন কাজ করছেন আর কি কি কাজ করছেন। আর বেশি যদি অভিষেক ব্যানার্জি বকেন তাহলে এমন তথ্য কমিশনের হাতে রয়েছে যা ফাঁস করে দিলে তৃণমূল কংগ্রেস নিজেই নিজের মুখ দেখাতে পারবে না।
পুরো ক্যাডারকে কাজে লাগিয়ে এসআইআর হেয়ারিংকে বরবাদ করে দেওয়ার প্ল্যানিং ছিল এই তৃণমূল কংগ্রেসের। আজ আমি আবার কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি যে এসআইআর এ যে ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে, এদের ভোটে তৃণমূল কংগ্রেস এতদিন সরকারে থাকেনি তো। কারণ কোথাও তো তৃণমূল কংগ্রেসের ডাইহার্ট ফ্যান আমি দেখতে পাই না যারা তৃণমূল কংগ্রেসের জন্য জান দিতে পারে। এরকম আইডিওলজি বা এরকম কোনো আদর্শ তৃণমূল কংগ্রেস চলে না। তার জলজান্ত এক্সাম্পল এখানে ভাইরাল হয়ে গেল। ভোটারের নাম হচ্ছে রাজেশ আলী, শেখ রাজেশ আলী। ভোটারের বাবার নাম হচ্ছে ভুবন চন্দ্র বেরা। ভাই এটুকু তো মূর্খ থেকে মূর্খ মানুষও বুঝতে পারে যে যখনই এইরকম ডকুমেন্ট হাতে আসবে, ইয়ারও ছেড়ে দিন, বিএলওর হাতে পর্যন্ত যদি আসে, তাহলে সেই মূর্খ যদি থেকে থাকে বিএলও, সেও বুঝে যাবে যে ইনি এনার ছেলে হতে পারেন না। অর্থাৎ ভুবন চন্দ্র বেরার ছেলে শেখ রাজেশ আলী হতে পারেন না। হয়তো তিনি এক্সট্রিম লেভেলের সেকুলার, যে তিনি ভুবন চন্দ্র বেরা থেকে গেছেন এবং ছেলের নাম রেখে দিয়েছেন শেখ রাজেশ আলী। যদি ভেবে নেন এক্সট্রিম লেভেলের সেকুলার, তাহলেও নথি যাচাই হবে। তো অদ্ভুত তথ্য, যেখানে নথি যাচাই করতে গিয়ে পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া পশ্চিম থেকে জানা গেছে যে অ্যাকচুয়াল ভোটার হচ্ছে বিজয় কৃষ্ণ বেরা, যার বাবা হচ্ছেন ভুবন চন্দ্র বেরা। কিন্তু এখানে লিঙ্ক দেখানোর জন্য ইন্টেনশনালি শেখ রাজেশ আলীকে এসআইআর এ ইনক্লুড করার জন্য, নতুন তালিকায় ইনক্লুড করার জন্য লিঙ্ক দেখিয়ে দিলেন যে ভুবন চন্দ্র বেরার ছেলে হচ্ছেন শেখ রাজেশ আলী। আর এই তথ্য কে আপলোড করছে? AERO। কার সামনে আপলোড করছেন? ERO এবং BLOর সামনে। বাহ, সব মূর্খ, কেউ কিছু বোঝে না, কেউ কিছু দেখতে পাচ্ছে না। আর কি লেভেলের চেকিং হচ্ছে একবার ভেবে থাকুন, যে এই রকম তথ্য কমিশন সঙ্গে সঙ্গে সামনে এনে দিচ্ছেন। এবং পর্যবেক্ষক জানিয়েছেন যে আমি ইমিডিয়েটলি এই তথ্য দিল্লিতে পাঠাচ্ছি, কারণ এটি কে ধরেছে? মাইক্রো অবজারভার ধরেছে। কি বলছেন, কাজ হচ্ছে না? সুপার থেকে সুপার চেকিং চলছে, যেখানে আমার কাছেও একজন এরকমই সেম ভোটার এসেছিলেন, যার বাবা ভুল করে বার্থ সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন এসআইআর এর নথি অনুযায়ী। তো সেই বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট ছিল, ডুপ্লিকেট ভাবে বার করা ছিল। বাবা ভেবেছিলেন বহুদিন আগে বের করেছি ছেলেকে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য, থোড়ি ধরা পড়বে। ধরাও পড়েছে, ইনকোয়ারিও হয়েছে, সেই ভোটারকে ডেকে পাঠানো হয়েছে যেখান থেকে সেই বার্থ সার্টিফিকেট যে হসপিটাল থেকে ইস্যু করা হয়েছে সেখানে, এবং বলা হয়েছে যে আইনি কারবাই করব। তারপর সেই ভোটার আমার কাছে এসে বলছেন যে দিদি আমি কি করব, আমি তো কোনো উপায় পাচ্ছি না, কারণ আমি এখানকার অথেন্টিক, আমার মাধ্যমিকের সার্টিফিকেটও আছে, উচ্চ মাধ্যমিকেরও আছে, কিন্তু বাবা বুঝতে পারেননি, বাবা ভেবেছিলেন এমনি বেরিয়ে যাবে, কিন্তু বেরোয়নি। তার মানে বুঝতে পারছেন যে প্রত্যেকটা তথ্য কিভাবে যাচাই হয়। নেক্সট আমি এটাই বললাম যে আপনি আবেদন করুন, একটি চিঠি লিখুন, ক্ষমা চান, ইআরওকে জানান বিষয়টা, আপনাকে ইআরওই হেল্প করতে পারবেন, এবং একটি কপি অতি অবশ্যই ডিএমকে দেবেন, অর্থাৎ আপনার যে ডিইও রয়েছেন তাকে দেবেন। আশা করছি সেটি সমাধান হবে। কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চেকিংটা কি পরিমাণে চলছে, বুঝতে পারছেন? যার জন্য তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম উড়ে গেছে। এক তো হচ্ছে এসআইআর এর বাস, আর সেকেন্ড হচ্ছে এই বীরভূমের নানুর বিধানসভার একটি ঘটনা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, তাহলে বুঝতে পারবেন মোটামুটি যে তৃণমূল কংগ্রেসের হাওয়াটা ঠিক কিভাবে টাইট হয়েছে। দেখুন, এই দেখুন, কেউ বা আমি বিজেপি করি সেই কারণে ভয় ধরানোর জন্যে বা আতঙ্ক সৃষ্টি করার জন্যে কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের, রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি, এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গেছে। আমি আমার বাবা এবং দাদুর কাছে শুনেছিলাম যে সিপিএমও নাকি বিরোধী যাতে তৈরি না হয়, যখন সিপিএম সরকারে ছিলেন তখন এরকম ভাবেই নাকি ভোটারদেরকে ভয় দেখাতেন আর বিরোধী নেতাদেরকে ভয় দেখাতেন। এখানে যে ভিডিওটি দেখলেন এটা হচ্ছে বিজেপির মণ্ডল সভাপতির নাম হচ্ছে রামকৃষ্ণ মণ্ডল। এটি নানুর বিধানসভা, যেটি বীরভূমের আন্ডারে আসে, সেখানকার একটি ঘটনা। আর নানুর বিধানসভার যদি আপনারা রেজাল্ট দেখে থাকেন তাহলে 2021-এ মাত্র 7,000 ভোটে বিজেপি হেরে যায়। সেখানে বিজেপির মণ্ডল সভাপতিকে বাড়ির সামনে হঠাৎ করে সাদা থান, রজনীগন্ধার মালা, মিষ্টি এবং ধূপকাঠি পাঠানো হয়েছে। মানে বুঝতে পারছেন? আমি তো খুব ক্লিয়ারলি বুঝতে পারছি
ভয় দেখানোর চেষ্টা করা হলো যে বিজেপি যদি তুমি করো তাহলে তোমার কিন্তু লাস্ট পরিণাম এটাই হবে যে সাদা থান পড়তে হবে বাড়ির লোককে, মানে সরাসরি কথায় বলতে গেলে যে হত্যা করা হবে, মার্ডার করা হবে, মেরে ফেলবো, এটাই বলার জন্য এটি পাঠানো। তো যেটি ক্লিয়ারলি বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস নানুর থেকেও বুঝে গেছেন যে সাধারণ লোক ভাই যদি ভোটই না দেয়, সাধারণ মানুষ যদি এখন বিজেপিকে ভোট দিয়ে দেয়, তাহলে আমাদের সরকার এমনি হিলে যাবে। তো মেন ব্যাপার হচ্ছে যারা নেতা হয়ে বিজেপির হয়ে কাজ করছে বা রাস্তায় নামছে তাদেরকে এবার ভয় দেখানোর রাজনীতি স্টার্ট করি। এমন ভয় দেখাবো যে সেখান থেকে কেউ দাঁড়াবেও না, মানে একটা বিধিবিচ্ছিরি সিচুয়েশন ক্রিয়েট করে দাও, মানে একদম ভয়ের পরিস্থিতি তৈরি করে দাও। নেতাই যদি ভয় পেয়ে যায়, ভোটার তো অটোমেটিক্যালি ভয় পেয়ে যাবে। সেই কারণে এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কতটা নির্লজ্জ রাজনীতিতে এই তৃণমূল কংগ্রেস চলে গেছে, যে আজকে ভোট মানে নেতাদের, মানে নেতা এ তো মন্ডল সভাপতি সামান্য যাকে বলা হয়, যিনি ওই মন্ডলের দায়িত্বে রয়েছেন নানুরের একটি মন্ডল, এটি নানুরের 3 নম্বর মন্ডলের কথা আমি বলছি। তো সেখানে ভয় দেখানোর জন্য এই কাজ করছেন। তো আমি রিমাইন্ড করাতে চাই তৃণমূল কংগ্রেসকে যে সিপিএম এই কাজ করেছে, আজ সিপিএম 0। মানুষের গলার আওয়াজকে এইভাবে সাদা থান পাঠিয়ে আপনি ভয় দেখাতে পারবেন না। কত ভয় দেখাবেন, কত হত্যা করবেন? 2021-এর পর কি কম হত্যা হয়েছে? বিজেপির প্রচুর কর্মীদেরকে মেরে ফেলা হয়েছিল। নট অনলি বিজেপি, সাধারণ মানুষও দেখেছিল তৃণমূল কংগ্রেসের তাণ্ডব জিতে যাওয়ার পর তারা কি করে। আর তারপর সরকার যে কত স্মুথলি চলেছে তৃণমূল কংগ্রেসের তা আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু কত অবাক ব্যাপার ভাবুন একবার, যে রাজ্য সরকার কতটা নির্লজ্জ হলে এইরকম টাইপের ছবি আমরা দেখতে পাই। বেলডাঙ্গার যেটা টাটকা টাটকা ঘটনা রিসেন্ট ঘটেছে, বেলডাঙ্গার দাঙ্গার ঘটনা, যেখানে গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল। কি জানতেন আপনারা যে এনআইএ তদন্তে নেমেছে? আজকে মানে অবাক লাগছে আমার ভাবতে যে সরকারের ইন্টেনশন এত খারাপ। আমি আগে ভাবতাম, এখন তো হচ্ছে 100% আমি শিওর যে সরকার চাইছিলই যে দাঙ্গা হোক, না হলে এখনো পর্যন্ত এনআইএ তদন্তকারীদেরকে কেস ডায়েরি ট্রান্সফার করবে না পুলিশ আধিকারিক? এটা হতে পারে? এটা কোনোদিন সম্ভব? যেখানে কালকে কলকাতার বিচার ভবনে আবারও সেই তদন্তকারী অফিসার কিন্তু বিচারপতির প্রশ্নের মুখে দাঁড়ালেন। ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে 26 ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি দিতে হবে, কারণ এনআইএর আইনজীবী জানাচ্ছেন আমরা কোনো তদন্ত স্টার্ট করিনি, কেস ডায়েরি দিচ্ছে না। এবার এনআইএ আধিকারিক তো মমতা ব্যানার্জির মতো কেস ডায়েরি ছিনতাই তো করে নেবে না, তাকে তো হস্তান্তর করতে হবে, অর্থাৎ কোঅপারেট করতে হবে। যখন বেলডাঙ্গার ঘটনা ঘটে তখন মুর্শিদাবাদের এসপি ছিলেন সানি রাজ, ওনাকে হঠাৎ করে তড়িঘড়ি মমতা ব্যানার্জি ট্রান্সফার করে দিয়েছিলেন এই ঘটনা যখন ঘটে তখন। তারপর এসেছেন মমতা ব্যানার্জি পাঠিয়েছেন ধৃতিমান সরকারকে। আজ সেই ব্যক্তি আসার পর এখনো পর্যন্ত কেস ডায়েরি এনআইএ আধিকারিককে দিতে পারছেন না। মানে এটাই যে উনি কিন্তু কোঅপারেট করছেন না, মেবি চানই না যে এনআইএ এই বিষয় নিয়ে তদন্ত করুক। করলে হয়তো সরকারের অনেক কালো দিক ফাঁস হয়ে যেতে পারে, যেটা ভোটের আগে হলে হয়তো সরকার সত্যিই ভীষণ চাপে পড়ে যাবে। সরকার তো এমনি চাপে পড়েই গেছে। এই বেকার ভাতাকে নিয়ে ভেবেছিলেন যে এসআইআর তো যা হচ্ছে বেকার ভাতাকে সামনে রেখে যুবকদের ভোটটাকে টার্গেট করা হোক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এতই নাকি চাকরির ব্যবস্থা তিনি করে দিয়েছেন, 2 কোটি যুবকদেরকে নাকি মমতা ব্যানার্জি চাকরি দিয়েছেন। পশ্চিমবঙ্গে বেকারত্ব নাকি কোনো টপিকই না। এটি পড়তে পড়তে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি যে এ বাবা, এই বেকার ভাতা মমতা ব্যানার্জি এই প্রথম অ্যানাউন্স করলেন তা নয়। 2013 সালে যুবশ্রী নামে এই প্রকল্প স্টার্ট করেছিলেন, যেখানেও লক্ষ লক্ষ আবেদন জমা হয়েছিল, লক্ষ লক্ষ যুবক লাইনে দাঁড়িয়েছিল যে যুবশ্রী প্রকল্পে টাকা আসবে, আর টাকার অ্যামাউন্টটা সেম ছিল 1,500 টাকা। কিন্তু আজ 2026 হয়ে গেছে, সেই টাকা তো আসেইনি। টাকা বরাদ্দও কিন্তু করা হয়েছিল, কিন্তু সেই টাকা আসেনি। আজ আবার নতুন প্রকল্প চলে এলো বেকার ভাতা, যার নাম হচ্ছে যুব কল্যাণ প্রকল্প, যেখানে 48 ঘন্টার মধ্যে 13 লক্ষেরও বেশি আবেদন অলরেডি হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আগের টাকাটা কোথায় গেল? আর আগের টাকা কোথায় গেল জানি না। এই যে এখন অ্যানাউন্স করেছেন বেকারদের জন্য যারা লাইনে দাঁড়াচ্ছে, আশা করছি তাদের জন্য যে টাকা অ্যালট করা হয়েছে সেই টাকা সম্ভবত মমতা ব্যানার্জি দেবেন। কারণ দিদি আবার এটাও বলেন যে উনি কিন্তু কোনো মাইনে নেন না, উনি কিন্তু কোনো সাংসদ হয়ে যাবার পর কোনো মাইনে নেননি, মুখ্যমন্ত্রী হবারও কোনো স্যালারি নেন না, কিন্তু সার্কিট হাউসে যান বা চায়ের দোকানে যান, বিল কিন্তু উনি পে করেন। এবার আমার তো ছোট্ট মাথায় কোয়েশ্চেন এটাই আসে, আপনি মাইনেও নেন না, আপনি টাকাই নেন না, আবার সার্কিট হাউসের ফুল বিলও পে করেন, মায়ের দেওয়া টাকা অতদিন জমিয়ে রাখা সম্ভব নয়। তার মানে এই টাকা কোথায় থেকে আসে? মানে ফটো বিক্রি করে আসে না ওই বই বিক্রি করে আসে? মানে কোয়েশ্চেন অটোমেটিক আমার সামনে চলে এলো যে দিদি স্যালারি নেন না, কিন্তু সার্কিট হাউসের পর্যন্ত বিল কিন্তু মমতা ব্যানার্জি ডিউ রাখেন না, পুরো একদম শোধবোধ।
তো বিভিন্ন প্রকল্পের টাকা অ্যালাউ হয়ে যাচ্ছে, প্রকল্পের টাকা ঢুকছেও না। যুবশ্রী 2013 সালে, আমি মনে করিয়ে দিলাম আবার। আর এদিকে আবার আর একটা যুব হচ্ছে, দেখা যাক এখন দিদির এই যুব কল্যাণ ভাতা, যেটাকে আমরা বেকার ভাতা বলছি, এই বেকার ভাতা কতটা সাকসেস হয়, আর 26-এর দিদি ইলেকশন কতটা স্মুথলি বের করে। কারণ অলরেডি নেতাদের, বিরোধী নেতাদের বাড়িতে সাদা থান পাঠানোর কালচার স্টার্ট হয়ে গেছে, মানে এটাকেই তো সম্ভবত থ্রেড কালচার বলে, তাই তো? আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।